সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ডাব্লিউবি ডিপ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও আরেকবার স্বাগত। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের একটি মডেল প্রশ্ন নিয়ে। এই ভিডিওটি আমরা দুটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আমরা শুধুমাত্র 1 এবং 2 মার্কের সমস্ত ধরনের প্রশ্ন আলোচনা করব এবং দ্বিতীয় পার্টে আমরা সমস্ত ধরনের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমাদের প্রথমে আছে কি সঠিক উত্তর নির্বাচন করো। 1 × 20 = 20। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, কোন দেশ ল্যান্ড লিজ অ্যাক্ট অনুসারে যুদ্ধাস্ত্র সরবরাহ করেছিল? তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ডি ডে পালিত হয়েছিল? উত্তর হবে 1944 খ্রিস্টাব্দের 6 জুন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন? এখানে আমাদের উত্তর হবে ফ্রাঙ্কলিন ডিলেনো রুজভেল্ট। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, লিগ অব নেশনস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার উত্তর হয়ে যাবে জেনেভায়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির লেখক হলেন? এখানে উত্তর হয়ে যাবে টলস্টয়। তারপরের প্রশ্ন দেখো, কোড নেপোলিয়ন রচনা করেন 4 জন। তারপরের প্রশ্ন, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1807 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1813 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো, পেইসির চুক্তি অনুসারে স্বেচ্ছাকর দিত? এখানে আমাদের উত্তর হবে যাজকরা। তারপরের প্রশ্ন দেখো, মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ। এই উক্তিটি কার? এটি রুশোর উক্তি। তারপরের প্রশ্ন, স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন? উত্তর হবে ষোড়শ লুই। তারপরের প্রশ্ন, পাদুয়ার ঘোষণা জারি হয়? এখানে উত্তর হবে 6 জুলাই 1791 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো, লুডাইট দাঙ্গায় নেতৃত্ব দেন? উত্তর হবে নেড লুড। তারপরের প্রশ্ন, সম্পত্তির রাষ্ট্রীয়করণকে বলে? উত্তর হবে সাম্যবাদ। তারপরের প্রশ্ন, কনসার্ট অফ ইউরোপ স্থায়ী হয়েছিল? উত্তর হবে 20 বছর। তারপরের প্রশ্ন দেখো, প্রথম রেলপথ স্থাপিত হয় কোন দেশে? এখানে আমাদের উত্তর হয়ে যাবে ইংল্যান্ডে। তারপরের প্রশ্ন, রাশিয়া লিগ অব নেশনস এর ইস্তফা দেয় কত খ্রিস্টাব্দে? 1939 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো, লিগ অব নেশনস এর প্রথম মহাসচিব কে? এখানে উত্তর হবে এরিক ডুমন্ড। তারপরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম ধাপ হল আটলান্টিক চার্টার। তারপরের প্রশ্ন, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5টি। তো এখানে আমরা এমসিকিউ প্রশ্নগুলো শেষ করলাম। তারপরে দেখো কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 16 = 16। তো প্রথমে আছে আমাদের 2-1 কথায় উত্তর দাও। দ্য রাইট অফ উমেন কে রচনা করেছিলেন? এর উত্তর হবে অলিম্পে দ্য গুজ। তারপরের প্রশ্ন দেখো, নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে কেন? এখানে উত্তর হবে নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কারণ তিনি রোমান সম্রাট জাস্টিনিয়ানের মতো আইন সংহিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তারপরের প্রশ্ন দেখো, ক্রুগার টেলিগ্রাম কাকে বলে? তো উত্তর হবে ক্রুগার টেলিগ্রাম বলতে জার্মানির সম্রাট দ্বিতীয় উইলিয়াম কর্তৃক দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পল ক্রুগারকে পাঠানো একটি বার্তা বোঝায়। তারপরের প্রশ্ন দেখো, ইউনেস্কো কথার অর্থ কী? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপরে বি নাম্বার আছে সত্য মিথ্যা নির্ণয় করো।
দেখো প্রথমের প্রশ্ন, ফ্রান্সের রাজারা ঐশ্বরিক মতবাদে বিশ্বাস ছিলেন, তাহলে কি এটা আমাদের সত্য হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ইউরোপের 13টি জাতি রাষ্ট্র মিলে লিপজিগের যুদ্ধ করেছিল, এটাও কিন্তু আমাদের একটি সত্য। তারপরের প্রশ্ন দেখো, শিল্প বিপ্লব ও ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের কারণে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, হ্যাঁ এটাও আমাদের উত্তর হবে সত্য। তারপরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য ছাড়া অন্য কেউ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে না, এটাও আমাদের কি হবে সত্য। তারপরে দেখো সি নাম্বারে কী আছে, শূন্যস্থান পূরণ করো। এ নাম্বারের প্রশ্ন হচ্ছে, কুয়েসনে হলেন একজন ফিজিওক্র্যাটপন্থী। নেপোলিয়ন মারা যান সেন্ট হেলেনা দ্বীপে। 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে সশস্ত্র শান্তির সময় বলা হয়। তারপরের প্রশ্ন, জাতিসংঘের জনক হলেন উইড্রো উইলসন। তারপর দেখো স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। তো প্রথমে আছে পার্ল হারবার ঘটনা, এটি মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে আচ্ছা আমি তোমাদের এটা মিলিয়ে দিচ্ছি। তাহলে পার্ল হারবার ঘটনা এটা কোথায় হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে। তৃতীয় বিশ্ব একটি দেশ হলো লাতিন আমেরিকা। তারপরে দেখো পোল্যান্ড আক্রমণ 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর, বিজয় দিবস পালন করা হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। তারপরে দেখো বিবৃতিমূলক প্রশ্ন, নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো। বিবৃতি কী আছে দেখো, ফরাসি সম্রাট ষোড়শ লুই স্বৈরাচারী শাসক ছিলেন, এর ব্যাখ্যা হচ্ছে সি, তিনি মানুষের উপর অত্যাচার করেছিলেন। 2 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি, নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপের বহু দেশে তীব্র প্রতিক্রিয়া গড়ে ওঠে, তো এর উত্তর হবে অপশান সি, ফরাসি সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে তিনি বহু রাজবংশের অবসান ঘটিয়েছিলেন। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি কী আছে, শিল্প বিপ্লবের জন্য প্রথম বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, এর উত্তর হবে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রির ঔপনিবেশিক বাজার দখলের লড়াই শুরু হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, বিবৃতি কী আছে, জাতিসংঘের চেয়ে জাতিপুঞ্জ অনেক বেশি শক্তিশালী, তাহলে এর উত্তর হবে অপশান সি, কারণ জাতিসংঘের চেয়ে জাতিপুঞ্জের অনেক বেশি সদস্য রাষ্ট্র রয়েছে। তারপরে দেখো 3 নম্বর, 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 11টি, 2 × 11 = 22। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দার্শনিক ভলতেয়ারের কী কী কারণে স্মরণীয়, তো এর উত্তর আমরা দেখে নেব। তো দেখো কি আছে, ফ্রান্সোয়া মারি অ্যারোইট, যিনি ভলতেয়ার নামেও বেশি পরিচিত, 8শ শতাব্দীর একজন বিখ্যাত ফরাসি আলোকিত লেখক, ইতিহাসবিদ এবং দার্শনিক ছিলেন। তিনি তীক্ষ্ণ বুদ্ধি, সাহিত্যিক দক্ষতা এবং সামাজিক সংস্কারের জন্য বিখ্যাত ছিলেন। ভলতেয়ার ধর্মের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং গির্জা ও রাষ্ট্রের পৃথকীকরণের পক্ষে ছিলেন। তিনি ফরাসি সমাজের প্রচলিত প্রথা এবং ক্যাথলিক চার্চের কড়া সমালোচক ছিলেন। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সে কেন বিপ্লব রক্ষার আহ্বান করা হয়েছিল, এর উত্তর আমরা দেখে নেব। ফ্রান্সে বিপ্লব রক্ষার আহ্বান জানানো হয়েছিল কারণ ফরাসি বিপ্লব সে সময়ে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছিল। এই বিপ্লব যা ছিল স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান এবং গণতন্ত্র ও সাম্যের প্রতিষ্ঠা, তাকে রক্ষা করার জন্য বিভিন্ন কারণে আহ্বান জানানো হয়েছিল। তো পরের প্রশ্ন দেখে নেব, কোড নেপোলিয়নের 2টি উদ্দেশ্য লেখো। তো এর উত্তর হচ্ছে, কোড নেপোলিয়নের 2টি প্রধান উদ্দেশ্য ছিল, 1 নম্বর ফরাসি বিপ্লবের আদর্শকে সুসংহত করা এবং 2 নম্বরে হচ্ছে একটি সুসংহত ও যুক্তিসঙ্গত আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এটি ফরাসি জনগণের জন্য
একটি অভিন্ন আইন ব্যবস্থা তৈরি করতে চেয়েছিল এবং বিপ্লবের সময় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা দূর করতে চেয়েছিল। 4 নম্বর, কোন সময়কালকে ফরাসি বিপ্লবের যুগ বলে? তো এর উত্তর আমরা দেখে নেব। ফরাসি বিপ্লবের যুগ বলতে বোঝায় 1789 সাল থেকে 1799 সাল পর্যন্ত সময়কালকে। এই 10 বছরে ফ্রান্সে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। 5 নম্বর, পেনিনসুলার যুদ্ধের কুফল কী হয়েছিল? তো উত্তর আমরা দেখে নিচ্ছি। পেনিনসুলার যুদ্ধের 1808 থেকে 1814 প্রধান কুফল ছিল ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়। এই যুদ্ধ স্প্যানিশ, পর্তুগিজ ও ফরাসি বাহিনীর মধ্যে সংগঠিত হয়েছিল এবং এর ফলে উভয় পক্ষের বহু সৈন্য ও বেসামরিক মানুষ হতাহত হয়েছিল। এছাড়াও যুদ্ধের কারণে উপদ্বীপীয় অঞ্চলের অর্থনীতি ভেঙে পড়েছিল এবং রাজনৈতিক অস্থিরতা দেখা গিয়েছিল। 6 নম্বর প্রশ্ন দেখো, চীন ব্যবচ্ছেদের ধারণা দাও। তো এর উত্তর হচ্ছে, চীন ব্যবচ্ছেদ বলতে চীনের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক বিশ্লেষণ করা, পরীক্ষা করা বা খণ্ড খণ্ড করে দেখা বোঝায়। এটি চীনের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তনগুলির একটি সামগ্রিক চিত্র তুলে ধরে। তারপরের প্রশ্ন হচ্ছে, সুয়েজ খালের গুরুত্ব কী? তো উত্তর হচ্ছে, সুয়েজ খালের প্রধান গুরুত্ব হলো এটি এশিয়া ও ইউরোপের মধ্যে একটি সংক্ষিপ্ত সামুদ্রিক পথ প্রদান করে। এই খালটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করে, যা উভয় অঞ্চলের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনের সময় এবং খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। তারপরের প্রশ্ন দেখো, ইঙ্গ ফরাসি তোষণ নীতি কী? তো উত্তর হচ্ছে, ইঙ্গ ফরাসি তোষণ নীতি বলতে 1930 এর দশকে ব্রিটেন ও ফ্রান্স কর্তৃক গৃহীত একটি পররাষ্ট্রনীতিকে বোঝায়, যেখানে জার্মানির মতো স্বৈরাচারী শক্তিগুলির আগ্রাসনকে প্রশমিত করার জন্য তাদের দাবি মেনে নেওয়া হয়েছিল। এই নীতির মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরেকটি ভয়াবহ যুদ্ধ এড়ানো। তারপরের প্রশ্ন, অক্ষশক্তি বলতে কী বোঝো? তো উত্তর হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি, ইতালি এবং জাপান নামের 3টি দেশ মিলে যে সামরিক জোট গঠন করেছিল তাকে অক্ষশক্তি বলা হয়। এই জোট মিত্র শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তারপরের প্রশ্ন দেখো, কুলটুর ক্যাম্প কী? তো উত্তর হচ্ছে, বিসমার্কের সঙ্গে জার্মানির ক্যাথলিক সম্প্রদায়ের সংগ্রাম ইতিহাসে কুলটুর ক্যাম্প বা সভ্যতার সংগ্রাম নামে পরিচিত। বিসমার্ক একাধিক আইন প্রণয়নের মাধ্যমে ক্যাথলিকদের সম্পূর্ণভাবে দমন করতে প্রয়াসী হলে ক্যাথলিকগণ শ্রমিক ও সমাজতন্ত্রীদের সমর্থন ও সহযোগিতায় শক্তিশালী হয়ে ওঠে। বিসমার্ক রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ক্যাথলিকদের সঙ্গে আপোষ মীমাংসা করেন। তারপরের প্রশ্ন দেখো, হেরেনবগ তত্ত্ব কী? তো উত্তর হবে, হেরেনবগ তত্ত্ব হলো এমন একটি ধারণা যেখানে একটি জাতি বা গোষ্ঠী নিজেদের শাসক জাতি হিসেবে মনে করে এবং অন্য জাতি বা গোষ্ঠীর উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার অধিকার রাখে বলে বিশ্বাস করে। এই তত্ত্ব অনুযায়ী শাসক জাতি অন্যদের তুলনায় শ্রেষ্ঠ এবং তাদের সেবার জন্য অন্যদের ব্যবহার করার অধিকার রাখে। এটিকে জাতিগত আধিপত্যের একটি রূপ হিসেবেও দেখা যায়। তারপরের প্রশ্ন, জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী কী? তো এখানে উত্তর হচ্ছে, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হলো বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা, বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধানে সহায়তা করা। তারপরের প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো। তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা স্থায়ী 5, বিগ 5 বা P5 নামেও পরিচিত। 5টি হলো সার্বভৌম রাষ্ট্র যাদের 1945 সালে জাতিসংঘ সনদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি স্থায়ী আসন প্রদান করে। চীন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে আমেরিকা যুক্তরাজ্য না, এখানে ইউনাইটেড কিংডম, যা লন্ডন
তারপরের প্রশ্ন দেখো, জাতিসংঘ ও জাতিপুঞ্জের একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। তো উত্তর হচ্ছে, জাতিসংঘ এবং জাতিপুঞ্জের একটি প্রধান সাদৃশ্য হলো উভয় বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তবে একটি প্রধান বৈসাদৃশ্য হলো জাতিপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অকার্যকর প্রমাণিত হলেও জাতিসংঘ বিশ্বব্যাপী শান্তি ও সহযোগিতার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। তো আজকে আমাদের 1 এবং 2 মার্কের যে প্রশ্ন উত্তর সেগুলো এখানেই আমরা শেষ করছি। পরের পার্টে আমরা বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।